হাসিনা ও তার পরিবারের 31টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 400 কোটি টাকা জব্দের আদেশ, পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। সংখ্যালঘু নির্যাতনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের অভিযোগের প্রতিবাদ ঢাকার, প্রভাব পড়বে না অর্থনৈতিক ও বহুপক্ষীয় সম্পর্কে। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে বলছে বিএনপি। দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নেয়ার আহ্বান। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত, কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। কোম্পানি নয়, ব্যক্তিগত কর বাড়ানোর পক্ষে এনবিআর, বাড়বে করমুক্ত আয়সীমাও, ব্যবসায়ীরা কমপ্লায়েন্স হলে সিঙ্গেল ডিজিটে ভ্যাট ছাড়। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেই গাজায় হামলা, নিহত 4 শতাধিক। নেতানিয়াহুর বিরুদ্ধে হামাসের বিশ্বাসঘাতকতার অভিযোগ। এবং কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরল জাতীয় দল, ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা। রাতে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। শেখ হাসিনা সহ তার পরিবারের সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে পরিবারটির ব্যাংকে থাকা 1000 কোটি টাকা জব্দ করল দুদক। এদিকে ক্রিকেট বোর্ডে লুটপাট ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। ফজলে আদিত্যের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। সরকার পতনের পর হাসিনা আমলের মেঘা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতে অনুসন্ধানে নামে দুদক। এছাড়া অনুসন্ধান চলছে হাসিনা ও জয়ের $30 মিলিয়ন পাচারেরও। এতে হাসিনা ও রেহানা পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় দুদক। এই অর্থ পাচার ঠেকাতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তার পরিবারের সদস্য সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকা ফ্রিজ করতে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে অগ্রণীতে 9টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিতে 3টি করে, মেঘনা, মধুমতি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড ও ট্রাস্ট ব্যাংকে 2টি করে এবং উত্তরা, ইবিএল, যমুনা ও জনতা ব্যাংকে 1টি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যক্তিদের নামের পাশাপাশি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগের নামে এসব অ্যাকাউন্ট খোলা হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে 100 কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচারসহ নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খিলাফত বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন তার এ মন্তব্য দেশের অর্থনৈতিক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল সোমবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড। তার এমন মন্তব্যে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো প্রভাব পড়বে না। সচিবালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে বাস্তবতা তেমনটি নয়। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। আর সরকারের অভিন্ন অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যকে সরকার গুরুতর হিসেবে দেখছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির নেতারা বলছেন, ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে সব ষড়যন্ত্র। আর খেলাফত মজলিসের আমির মামুনুল হকের দাবি, মতাদর্শে ভিন্ন হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিযোগিতা শেষে আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিজয় আমাদের হবেই, বসন্ত আসবেই, খালি একটু সতর্কভাবে চলতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন খেলাফত মজলিসের আমির। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন বিএনপি নেতারা। মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব, এটা নিয়ে যদি কোনো কৌশলী পন্থা অবলম্বন করে, সময় ক্ষেপণ করেন, আপনাদের কাছ থেকে ওই স্ট্যাচু অব লিবার্টি ফেরত নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। যারা ভোট দিতে বাধা দেয় তাদের উৎখাত করা সম্ভব, তা প্রমাণিত হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। জনগণ পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। নয়া রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশিদুজ্জামানের আদালতে রিটের শুনানি হয়।
শুনানি শেষে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। একই সাথে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মামলাটি আমরা রিট মামলাটি করেছি এবং রুল জারি হয়েছে। রিটকারী জানান, পার্বত্য ৩ জেলার ২০টি উপজেলা রয়েছে, যে কারণে পাহাড়ি জনগোষ্ঠী আগ্রহী হলেও আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে পারবে না। তাই এমন আদেশ ছিল সময়ের দাবি। অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কোম্পানি নয়, ব্যক্তিগত কর বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আর আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ সীমায় 5% কর বাড়ছে। ব্যবসায়ীরা সবাই একমত হলে কর হার সিঙ্গেল ডিজিটে আনা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত প্রাক বাজেট সভায় এসব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। মঙ্গলবার রাজস্ব ভবনে 2025-26 অর্থবছরের কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক বাজেট সভা হয়। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো উপস্থাপন করে তাদের সুপারিশমালা। ঢাকা চেম্বার বাজেটের প্রত্যাশায় মোট 42টি প্রস্তাব পেশ করে, যা সরকারের রাজস্ব বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণে সহায়ক ভূমিকা রাখবে। এই আয়কর আইনে আমাদের প্রস্তাবনাটা থাকবে যে 89, 90, 117, 118 এবং 120 ধারায় উল্লিখিত উৎসে কর কর্তন আরো কমিয়ে যৌক্তিক করতে হবে স্যার। এছাড়া নতুন অর্থবছরের বাজেটে বিভিন্ন সংগঠনের নেতারা বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট কমানোর দাবি জানান। আমাদের যে মিনারেল ওয়াটার আজকে এটা এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে। রিক্সাওয়ালারা চেষ্টা করে একটা বিশুদ্ধ পানি খাওয়ার জন্য, কিন্তু এই পণ্যটার উপরে 5% সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে। আমরা অনুরোধ করবো এই ট্যাক্সটা উঠে দিলে, কস্টটা কমলে সাধারণ মানুষ এই বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আরো সুবিধা হবে। আমদানির উপর যে নির্ভরতা সেটা স্যার অনেকাংশেই কমে আসবে। তো স্যার যদি এই সাপোর্ট আমরা পেয়ে থাকি 1% ডিউটি স্যার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের বেলায়, তাহলে স্যার এটা আমাদের জন্য একটা খুব বড় হেল্প হবে স্যার। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন উপস্থাপিত সুপারিশমালা নিয়ে। বলেন, কোম্পানি নয়, ব্যক্তিগত কর বেশি হওয়া উচিত। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ সীমায় 5% কর বাড়তে পারে, একই সঙ্গে বাড়তে পারে করমুক্ত আয়ের সীমাও। কর্পোরেট রেট ট্যাক্স হবে সবসময় কম, ইন্ডিভিজুয়াল হবে সবসময় বেশি। কারণ আমরা ইন্ডিভিজুয়াল ব্যবসা যারা করে তাদেরকে কর্পোরেট ট্যাক্স পেয়ার করতে চাই। কর্পোরেট কালচার যদি তৈরি না হয় তাহলে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন বিজনেস ফ্লো করবে না। তো কর্পোরেট ট্যাক্স কমানো, ইন্ডিভিজুয়াল বাড়ানো। এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কমায় দেন তাহলে কিন্তু লোকজনের কর্পোরেটের দিকে আগ্রহ হবে না। ব্যবসায়ীরা সবাই একমত হলে কর হার সিঙ্গেল ডিজিটে আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। আমি এই জায়গায় কিছু নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ সহ 10 জনকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আলাদা দুটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব। একই দিন ময়মনসিংহে আরেক অভিযানে 3 নারীসহ 4 জন গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, র্যাব 11-এর পৃথক দুটি অভিযানিক দল ময়মনসিংহ জেলার নতুন বাজার গার্ডেন সিটিতে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে 2টি অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারীসহ আরসার 10 সদস্যকে আটক করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ 21,39,100 টাকা, একটি ধারালো ছুরি উদ্ধার করে র্যাব। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র্যাব বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি একজন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক
উক্ত সকল আসামিদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টানা 5ম দিনের মতো চলছে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। এদিকে প্রস্তুত নৌপথের লঞ্চগুলো। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নারীর টানে ঈদে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট সংগ্রহে কমলাপুর রেল স্টেশনে নেই ঘরমুখো মানুষের চিরচেনা ভিড়। কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে না ঈদের টিকিট। এবারও শতভাগ ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। 14 মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি চলবে 20 মার্চ পর্যন্ত। এতে করে 10 দিন আগে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। তবে অনলাইনে অগ্রিম টিকিট পেতে কেউ কেউ জানাচ্ছেন ভোগান্তির কথা। অনলাইনে টিকিটের জন্য ট্রাই করলাম, অনলাইনে টিকিট পাই নাই। তারপরে আমি কাউন্টারে আসছি, কাউন্টারে বলে অনলাইনে টিকিট। তা আমরা কোথায় যাব? সাধারণ সময় যেভাবে কাটি ওখানে সিলেক্ট করা একদম কঠিন হয়ে যাচ্ছে। টিকিট শো করতেছে কিন্তু আমরা ওখানে সিলেক্ট করতে পারছি না। 28 মার্চের টিকিট 18 মার্চ, 29 মার্চের টিকিট 19 মার্চ এবং 30 মার্চের টিকিট পাওয়া যাবে 20 মার্চ থেকে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রীদের টিকিট বিক্রি হবে 24 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত। এদিকে বাস পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অগ্রিম টিকিট বিক্রিতে তেমন সাড়া নেই। ইনশাল্লাহ আগামী 4-5 দিন পরেই আমরা ইনশাল্লাহ সব রোডে অ্যাভেলেবেল যাত্রী পাবো, অ্যাভেলেবেল গাড়িও থাকবে আমাদের পর্যাপ্ত। এবার পর্যাপ্ত পরিমাণ আমাদের কোম্পানি থেকে গাড়ি দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি 2-4 দিনের মধ্যে আমাদের পর্যাপ্ত যাত্রী থাকবে, পর্যাপ্ত যাত্রী আমাদের চাহিদা বাড়বে। নৌপথে চলছে ঈদযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। মেরামত করা হচ্ছে লঞ্চগুলো, চলছে সৌন্দর্য বর্ধনের কাজও। তবে টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। দক্ষিণাঞ্চলের সড়কপথের উন্নয়নের কারণে এবারও যাত্রী কম হওয়ার শঙ্কা করছেন লঞ্চ পরিবহন সংশ্লিষ্টরা। মালিকেরা বলতে আছে যে ব্যবসা করতে পারবে কি পারবে না, এটা তারা হিমশিম খাচ্ছে যে তেলের টাকা আমরা নিয়ে আসতে পারবো কি পারবো না। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রী সমাগম বাড়বে বলে আশা পরিবহন সংশ্লিষ্টদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।